আচ্ছা, একটা প্রশ্ন দিয়ে শুরু করা যাক আজকের আলোচনা, কেমন? হ্যাঁ, বলুন। আমরা যে জীবনটা কাটাচ্ছি, এই যে প্রতিদিনের দৌড়ঝাঁপ, কাজ, এটা কি আসলেই আমাদের নিজেদের বেছে নেওয়া পথ? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। নাকি সমাজ, পরিবার, একটা ভালো চাকরির ধারণা, এসব মিলিয়ে একটা ছক তৈরি হয়ে গেছে, আর আমরা সেই ছকেই চলছি? এটা নিয়ে কিন্তু অনেকেই ভাবেন, হয়তো মুখে বলেন না। ঠিক, প্রায়শই তো আমরা ভাবি জীবন মানেই হলো থিতু হওয়া, একটা ভালো চাকরি, যাকে বলে নিরাপদ জীবন আর কি, ঠিক। নির্দিষ্ট আয়, সম্মান, এসব। অবশ্যই, এই ধারণাটাই তো প্রচলিত। কিন্তু আজ আমরা একটু অন্যরকম ভাবনার দিকে যাব। পল মিলার্ডের লেখা দি পাথলেস পাথ বইটা নিয়ে কথা বলবো। হ্যাঁ, পল মিলার্ড। মিলার্ড কিন্তু এমন একটা জীবনের কথা বলছেন যেখানে হয়তো স্বাধীনতার মূল্যটা স্থিতিশীলতার চেয়েও বেশি। ইন্টারেস্টিং, স্বাধীনতার মূল্য স্থিতিশীলতার চেয়ে বেশি। হ্যাঁ, তো এই বইটার সূত্র ধরে আমাদের আজকের আলোচনার লক্ষ্য হবে এই প্রচলিত সাফল্যের ধারণা থেকে একটু বেরিয়ে আসা যায় কিনা, নিজের জন্য একটা অর্থপূর্ণ পথ খুঁজে নেওয়া যায় কিনা সেটা বোঝা। আচ্ছা। পল মিলারের নিজের জীবনের গল্পটাই তো দারুণ উদাহরণ, তাই না? কিভাবে তিনি তথাকথিত নিরাপত্তা ছেড়ে একটা অনিশ্চিত পথে পা বাড়িয়েছিলেন। একদম। চলুন তাহলে গভীরে যাওয়া যাক। আচ্ছা, প্রথমেই পল মিলারের ব্যাপারটা একটু বুঝে নি। উনি তো যাকে বলে একেবারে সাফল্যের শিখরেই ছিলেন একসময়। হ্যাঁ, তা তো বটেই। ভালো পড়াশোনা, তারপর একটা নামকরা কনসাল্টিং ফার্মে চাকরি। মোটা মাইনের চাকরি যাকে বলে। ঠিক। বাইরের দিক থেকে দেখলে মনে হবে জীবন একেবারে গুছিয়ে নিয়েছেন, সবাই এটাই বলবে। কিন্তু মজাটা হলো, এই আপাত সাফল্যের ভেতরেই উনি এক ধরনের, কি বলবো, অসন্তোষ অনুভব করছিলেন। একটা খালি খালি ভাব। খালি খালি ভাব মানে ওনার মনে হচ্ছিল এই জীবনটা, এটা ঠিক তার নয়, যেন অন্য কারো মাপের পোশাক পরে আছেন। প্রতিদিন অফিসে যাচ্ছেন, রুটিন মেনে কাজ করছেন, কিন্তু মনটা সায় দিচ্ছে না। একদম। প্রমোশন হচ্ছে, সম্বল বাড়ছে, কিন্তু ভেতরের যে অস্বস্তিটা, সেটা কিছুতেই যাচ্ছে না। আর এই অস্বস্তি থেকেই বোধহয় সেই মৌলিক প্রশ্নটা মাথায় আসে। হ্যাঁ, যে প্রশ্নটা আপনি শুরুতেই করলেন। উনি ভাবতে শুরু করলেন, আমি কি শুধু টিকে থাকার জন্য বেঁচে আছি, নাকি জীবনটাকে সত্যি সত্যি যাপন করছি? এটা তো খুব বড় প্রশ্ন। আর এই প্রশ্নটা মনে এলেও এর মুখোমুখি দাঁড়ানোর সাহস কজনের থাকে? এখানেই পল মিলার্ড আলাদা। উনি এই অস্বস্তিটাকে আর চেপে রাখতে পারলেন না। অনেক ভেতরে টানাপোড়েন ছিল নিশ্চয়ই। অবশ্যই। শেষ পর্যন্ত তিনি একটা বিরাট সিদ্ধান্ত নিলেন, চাকরিটা ছেড়ে দেবেন। ভাবা যায়, যেখানে সবাই একটা নিরাপদ চাকরি আঁকড়ে ধরে থাকতে চায়। ঠিক সেখানেই উনি বললেন, না, এভাবে আর নয়, আমি আমার নিজের পথটা খুঁজব। এটা শুধু একটা চাকরি ছেড়ে দেওয়া ছিল না, এটা ছিল একটা সম্পূর্ণ অচেনা ভবিষ্যতের দিকে ঝাঁপ দেওয়া। হ্যাঁ, যাকে উনি নাম দিয়েছেন দ্য পাথলেস পাথ, পথহীন পথ। বাহ, পথহীন পথ। কিন্তু চাকরি ছাড়ার ঠিক পরের অনুভূতিটা কেমন ছিল? ভয় করেনি? নিশ্চিত আয় নেই, কোনো রুটিন নেই। ভয় তো অবশ্যই ছিল, আর সেটাই তো স্বাভাবিক, তাই না? এতদিন ধরে একটা নিরাপত্তার মধ্যে থাকার পর হঠাৎ করে সেটা চলে গেলে ভয় তো লাগবেই। কিন্তু মিলার্ড ধীরে ধীরে একটা অন্যরকম জিনিস টের পেলেন। উনি বুঝতে পারলেন যে এই যে ভয়, এই যে অনিশ্চয়তা, এটাই আসলে স্বাধীনতার একটা অংশ। আচ্ছা, ভয়টাই স্বাধীনতার অংশ? কিভাবে? নিজের পথ যদি নিজেকেই তৈরি করতে হয়, তাহলে তো সেখানে কোনো গ্যারেন্টি থাকবে না, অনিশ্চয়তা থাকবেই। এটাকে মেনে নিতে পারাটাই সেটাই প্রথম ধাপ। ঠিক। আর ওনার ক্ষেত্রে প্রথম দিকে সেই ভয়টা ধীরে ধীরে একটা মুক্তির অনুভূতিতে বদলে যেতে লাগল। উনি বুঝলেন, অন্যের তৈরি করা পথে হাঁটা হয়তো নিরাপদ, কিন্তু তাতে আনন্দ নেই, নিজেকে খুঁজে পাওয়া নেই। আর এই সময়টাতেই কি ওনার সেই উপলব্ধিটা আসে যে আই ওয়াজ চেসিং আ ড্রিম দ্যাট ওয়াজন্ট মাইন? হ্যাঁ, ঠিক এই সময় আমি এমন এক স্বপ্নের পেছনে ছুটছিলাম যেটা আসলে আমারই ছিল না। খুব খুব গভীর একটা কথা। ভীষণ সত্যি কথা। আজকের দিনে দাঁড়িয়ে মনে হয় আমরা অনেকেই হয়তো এরকম অন্যের স্বপ্নে দৌড়াচ্ছি, সমাজ বা পরিবার যা চাইছে। একদম। মিলার্ডও ঠিক এটাই বুঝতে পারলেন যে সাফল্য, যে অর্থ, সেটা যদি নিজের ভেতরের সত্তার সঙ্গে না মেলে, তাহলে সেটা আসলে একটা বোঝা, ফাঁপা জিনিস। আর যখন উনি এই অস্বাভাবিক কাজটা করলেন, চাকরি ছাড়লেন, চারপাশের লোকজনের প্রতিক্রিয়া কেমন ছিল? যা হওয়ার তাই। সবাই অবাক,
কেউ কেউ হয়তো পাগলও ভেবেছিল। সেটাই স্বাভাবিক। আমাদের সমাজে ভালো চাকরি ছেড়ে দেওয়া মানে তো প্রায় অপরাধ। হ্যাঁ, লোকে এটাকে বিরাট ঝুঁকি হিসেবে দেখে, কিন্তু মিলার্ডের কাছে ব্যাপারটা ছিল উল্টো। উল্টো মানে? ওনার একটা খুব গুরুত্বপূর্ণ কথা আছে এই প্রসঙ্গে, বেটার টু বি লস্ট অন মাই ওন প্যাথ দেন স্টাক অন সামওয়ান এলসেস। বাহ! অন্যের তৈরি করা ছকে বাঁধা পথে আটকে থাকার চেয়ে নিজের পথে হারিয়ে যাওয়া ভালো। ঠিক, এই কথাটাই বইটার মূল সুর। উনি মনে করতেন ওই তথাকথিত নিরাপদ চাকরি ধরে রেখে একটা অতৃপ্ত জীবন কাটানো, সেটাই আসলে আরও বড় ঝুঁকি। ইন্টারেস্টিং। ওনার মতে সবচেয়ে বড় ঝুঁকি হল কিছুই না করা, মানে দ্য রিয়েল রিস্ক ইজ ডুইং নাথিং। কিছুই না করা মানে? নিজের ভেতরের ডাকটাকে পাত্তা না দেওয়া, দিনের পর দিন একটা অর্থহীন জীবনে অভ্যস্ত হয়ে যাওয়া। এটাই ছিল ওনার চোখে সবচেয়ে বড় ক্ষতি, সবচেয়ে বড় ঝুঁকি। তার মানে ঝুঁকি জিনিসটা আপেক্ষিক। সমাজ যেটাকে ঝুঁকি বলছে, মিলার্ডের কাছে সেটা মুক্তি, আর সমাজ যেটাকে নিরাপত্তা বলছে, ওনার কাছে সেটাই হয়তো বন্দিদশা। একদম ঠিক ধরেছেন, ব্যাপারটা ঠিক তাই। বেশ, কিন্তু চাকরি তো ছাড়লেন, তারপর ওনার জীবনটা ঠিক কোন দিকে মোড় নিল? কি করলেন উনি? কোনো নির্দিষ্ট পরিকল্পনা ছিল? না, মজার ব্যাপার হলো কোনো বাঁধাধরা পরিকল্পনা ছিল না। উনি নিজেকে কোনো ছকে ফেলতে চাননি প্রথমেই। আচ্ছা। উনি অনেকটা ভেসে বেড়ানোর মতো করে জীবনটাকে দেখতে শুরু করলেন। বিভিন্ন জায়গায় ঘুরলেন, দেশে বিদেশে। নতুন নতুন ধরনের মানুষের সঙ্গে মিশলেন, তাদের জীবন দেখলেন, তাদের ভাবনা শুনলেন। আর লেখালেখি শুরু করলেন, নিজের চিন্তাগুলোকে, অভিজ্ঞতাগুলোকে লিখে রাখলেন। মেডিটেশন বা ধ্যানের মাধ্যমে নিজের ভেতরের জগতের সঙ্গে সংযোগ করার চেষ্টা করলেন। মানে সময়টা ছিল নিজেকে নতুন করে আবিষ্কার করার। তার মানে জীবনটা কি উনি আর ওই চিরাচরিত ক্যারিয়ার ল্যাডার বা উন্নতির সিঁড়ি হিসেবে দেখছিলেন না, যেখানে শুধু ওপরই ওঠাই লক্ষ্য? একেবারেই না। উনি বুঝতে পারলেন জীবন আসলে একটা বহুমাত্রিক অভিযান, এক্সপ্লোরেশন। এখানে শুধু ওপরে ওঠা নয়, ডানে বামে দেখাও খুব জরুরি। প্রতিটি অভিজ্ঞতা, এমনকি যেটা ভুল বলে মনে হচ্ছে, সেটাও আসলে কিছু না কিছু শেখায়। উনি একটা লেখায় যেমন সাইকেল ভ্রমণের কথা বলেছিলেন, লম্বা ভ্রমণ। হ্যাঁ, মনে পড়ছে। উনি উপলব্ধি করলেন গন্তব্যে পৌঁছনোর তাড়াটার চেয়ে যাত্রাপথটা, ওই মুহূর্তগুলো, ওগুলোই বেশি দামি। এই ছোট ছোট উপলব্ধিগুলোই ওনাকে তথাকথিত ফাস্ট লাইফ থেকে একটা স্লো লাইফ, একটা ধীর কিন্তু অর্থপূর্ণ জীবনের দিকে নিয়ে গেল। স্লো লাইফ বা ধীরগতির জীবন, আজকের দিনে দাঁড়িয়ে কথাটা খুব দরকারি মনে হচ্ছে, যখন সবাই শুধু ছুটছে আর ছুটছে। ঠিক, দৌড়নোর চেয়ে বর্তমানে থাকা, মুহূর্তটাকে অনুভব করা, সেটার উপর জোর দিলেন। তাহলে মিলার্ডের এই যে লম্বা যাত্রা, এই যে ভাবনা চিন্তা, এখান থেকে আমরা কোন জরুরি বিষয়গুলো খেয়াল রাখতে পারি? মানে কি কি টেক অ্যাওয়ে আছে? কয়েকটা খুব জরুরি বিষয় আছে। প্রথমত, নিজের ভেতরের যে আওয়াজটা, সজ্ঞা বা ইনটিউশন যাই বলি, সেটাকে গুরুত্ব দেওয়া। ভেতরের আওয়াজ? হ্যাঁ, আমাদের সবার ভেতরেই কিন্তু একটা কম্পাস আছে, কোনটা ঠিক পথ, কোনটা ভুল, সেটা বলার চেষ্টা করে। কিন্তু বাইরের এত আওয়াজ, এত প্রত্যাশার চাপ যে আমরা ওই ক্ষীণ স্বরটা শুনতে পাই না বা পেলেও পাত্তা দিই না। মিলার্ড বলছেন ওই স্বরটাকে শোনাটা খুব জরুরি। আচ্ছা। দ্বিতীয়ত, যে কাজ বা যে পরিস্থিতিটা আপনার ভেতরের শক্তিটাকে শুষে নিচ্ছে, আপনাকে ক্লান্ত করে দিচ্ছে, অতৃপ্ত রাখছে, সেখান থেকে বেরিয়ে আসার সাহসটা দেখানো। এটা তো খুব কঠিন সিদ্ধান্ত হতে পারে। অবশ্যই কঠিন। আর্থিক ঝুঁকি থাকে, সামাজিক চাপ থাকে, কিন্তু মিলার্ড বলছেন নিজের মানসিক শান্তি, নিজের ভালোর জন্য এই সাহসটা দরকার। এটা নিজের প্রতি দায়িত্ব। আর তৃতীয় বিষয়টা হলো নিজের পথ নিজে তৈরি করা, তাই তো? একদম, এটাই তৃতীয় গুরুত্বপূর্ণ পয়েন্ট। সবাই যে পথে হাঁটছে সেটাই একমাত্র পথ নয়। নিজের ভ্যালিউজ, নিজের আগ্রহ, নিজের স্কিল, এগুলোর উপর ভিত্তি করে নিজের জন্য একটা আলাদা পথ তৈরি করা সম্ভব। হয়তো সে পথে লোক কম হাঁটবে। হ্যাঁ, হয়তো কম হাঁটবে, হয়তো পথটা ততটা মসৃণ হবে না, কিন্তু সেটা হবে আপনার নিজের পথ। মিলার্ডের মূল কথাই তো এটা, পথ তৈরি করা থাকে না, হাঁটতে হাঁটতেই পথ তৈরি হয়। চতুর্থ বিষয়টা কি? অর্থ বা জীবনের মানে সংক্রান্ত? ঠিক ধরেছেন। চতুর্থ জরুরি বিষয় হল শুধু টাকার জন্য জীবন না কাটিয়ে জীবনের একটা বৃহত্তর অর্থ বা পারপাস খুঁজে বের করার চেষ্টা করা। টাকা তো দরকারি। টাকা অবশ্যই দরকারি, কিন্তু সেটাই যেন জীবনের একমাত্র চালিকা শক্তি না হয়ে যায়।
মিলার্ড নিজের উদাহরণ দিয়ে দেখিয়েছেন কিভাবে তিনি তুলনামূলক কম খরচে থেকেও একটা অনেক বেশি অর্থপূর্ণ, অনেক বেশি সন্তুষ্টির জীবন খুঁজে পেয়েছেন, যেখানে কাজের উদ্দেশ্য শুধু টাকা কামানো নয়, নিজের ভালো লাগা আর হয়তো অন্যের জীবনেও একটু ভ্যালিউ যোগ করা। খুব সুন্দর ভাবনা। আর শেষ পয়েন্টটা, ভয়কে নিয়ে। হ্যাঁ, পঞ্চম এবং আমার মতে খুব খুব জরুরি বিষয় হল ভয়কে এড়িয়ে না যাওয়া, ভয়কে সঙ্গী করেই এগিয়ে চলা। ভয়কে সঙ্গী করে? দেখুন, নতুন পথে নামলে, অনিশ্চয়তার দিকে পা বাড়ালে ভয় তো লাগবেই, সেটা স্বাভাবিক। কিন্তু মিলার্ড বলছেন এই ভয়টাই আসলে একটা সিগন্যাল। কিসের সিগন্যাল? সিগন্যাল যে আপনি আপনার চেনা গণ্ডি, আপনার কমফোর্ট জোনের বাইরে পা রেখেছেন, আর আসল গ্রোথ, আসল শেখাটা ওখানেই হয়। ভয়টাকে যদি আপনি বুঝতে পারেন, তাকে বন্ধু বানাতে পারেন, তাহলে ওই ভয়টাই আপনাকে নতুন পথের দিশা দেখাতে পারে, নতুন সম্ভাবনার দরজা খুলে দিতে পারে। এই 5টা বিষয় শুনতে খুব ভালো লাগছে, কিন্তু বাস্তবে এগুলো মেনে চলা কতটা সম্ভব, বিশেষ করে যখন চারপাশের সবাই একটা অন্যরকম মডেল ফলো করছে? কঠিন, অবশ্যই কঠিন। মিলার্ড নিজেও সেটা স্বীকার করেছেন। সামাজিক চাপ, পরিবারের চিন্তা, টাকার চিন্তা, এগুলো তো বাস্তব। তিনি কোনো ম্যাজিক সলিউশনের কথা বলেননি। তাহলে উনি আসলে বলতে চেয়েছেন এইসব চ্যালেঞ্জের মধ্যেও নিজের ভেতরের সত্যিটাকে গুরুত্ব দেওয়া সম্ভব। এটা একদিনের ব্যাপার নয়, এটা একটা প্র্যাকটিস, একটা অভ্যাস তৈরি করা। ছোট ছোট পদক্ষেপ নিয়ে শুরু করতে হবে। হ্যাঁ, যেমন প্রতিদিন হয়তো কিছুটা সময় শুধু নিজের জন্য রাখা, নিজের অনুভূতিগুলো কি বলছে সেটা বোঝার চেষ্টা করা, আমি সত্যি কি চাই সেটা নিয়ে ভাবা, একটু একটু করে শুরু করা। তার মানে জীবনের মানে খুঁজে পাওয়া বা নিজের পথ তৈরি করা, এটা কোনো ডেস্টিনেশন নয় যে ওখানে পৌঁছলেই কাজ শেষ। একেবারেই না। এটা একটা অনগোয়িং জার্নি, একটা পথহীন পথে হাঁটা, যেখানে প্রত্যেকটা স্টেপেই আপনি আপনার রাস্তাটা বানাচ্ছেন। তাই যদি কখনো মনে হয় আমি কোথায় যাচ্ছি জানি না, বা আমার জীবনের লক্ষ্য কি, তাহলে ঘাবড়ে যাওয়ার কারণ নেই। একদমই না। মিলার্ডের দর্শন অনুযায়ী ওই অনিশ্চয়তা বোধ, ওই দিশাহীনতার অনুভূতিটাই হয়তো আপনার আসল যাত্রার শুরু। ওখান থেকেই নিজের পথ খোঁজার আসল অ্যাডভেঞ্চারটা শুরু হতে পারে। তাহলে পুরো আলোচনাটা থেকে পল মিলার্ডের জার্নি আর তার ভাবনা, এখান থেকে মূল যে বিষয়টা উঠে আসছে তা হলো ওই সাহসটা, সমাজের চাপিয়ে দেওয়ার সাফল্যের ধারণা, তথাকথিত নিরাপত্তার মোহ, এগুলো ছেড়ে বেরিয়ে আসার সাহস, অনিশ্চয়তা, ভয়, এগুলো থাকবে জেনেও নিজের ভেতরের ডাকটাকে অনুসরণ করার সাহস। ঠিক, অন্যের ঠিক করে দাও পথে হাঁটাটা হয়তো সহজ, কিন্তু নিজের পথ নিজে তৈরি করার মধ্যে যে আনন্দ, যে আত্ম আবিষ্কার, যে পূর্ণতার বোধ, সেটার মূল্য হয়তো অনেক বেশি। একদম। আর এই আলোচনাটা শেষ করার আগে একটা ভাবনা হয়তো আমাদের সঙ্গে থেকে যেতে পারে। কী ভাবনা? যে অন্যের লেখা চিত্রনাট্যে একটা চরিত্র হয়ে বেঁচে থাকা, নাকি নিজের জীবনের গল্পটা সত্যিকার অর্থে নিজের মতো করে যাপন করা, এই দুটোর মধ্যে তফাৎটা কোথায়? আমাদের এই যে প্রতিদিনের ব্যস্ততা, এত কোলাহল, এর মধ্যে নিজের সেই ভেতরের আওয়াজটাকে আরও স্পষ্ট করে শোনার উপায় কি? কিভাবে আমরা বুঝব কোনটা আমাদের আসল পথ আর কোনটা আমরা শুধু নকল করছি বা অনুসরণ করছি? এই প্রশ্নগুলো হয়তো আমাদের প্রত্যেককে নিজের জীবনের দিকে আর একবার নতুন করে তাকাতে সাহায্য করতে পারে, আরও গভীরে ভাবতে উৎসাহিত করতে পারে।